হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। তো হেডিং দেখে বুঝতেই পারছো, আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে জন মিল্টনের লেখা বিখ্যাত একটা এপিক পোয়েম, যার নাম হচ্ছে প্যারাডাইস লস্ট। তো দেখো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে জন মিল্টন একজন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোয়েটস। জন মিল্টনকে না জানলে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে অনেক কিছুই জানা বাকি রয়ে যায়। তো আমরা কি করব, আমরা আজকের এই ক্লাসে জন মিল্টনকে এবং তার যে লেখা প্যারাডাইস লস্ট, সেই প্যারাডাইস লস্ট নিয়ে ডিসকাস করব। তো বেসিক্যালি আজকের ক্লাসটা কি, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের প্যারাডাইস লস্টের উপর একটা ইন্ট্রোডাকশন ক্লাস। এই ক্লাসে আমরা কি করব, এই ক্লাসে আমরা জন মিল্টন এবং প্যারাডাইস লস্টের যে ব্যাকগ্রাউন্ড বা ইন্ট্রোডাকশন, সেই ইন্ট্রোডাকশনটা ক্লিয়ার করব। তো চলো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক, প্যারাডাইস লস্ট বাই জন মিল্টন। তো দেখো, প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই জন মিল্টন সম্পর্কে জানতে হবে। তো জন মিল্টন সম্পর্কে আমরা এক এক করে পয়েন্ট ওয়াইজ জেনে নিই। তো দেখো, জন মিল্টন কত সালে জন্মেছেন? জন মিল্টনের জন্ম হচ্ছে 1608, 1608 সালে জন মিল্টনের জন্ম। মৃত্যু কখন? তার মৃত্যু হচ্ছে 1674। তা দেখো, 1608 সালে জন্ম, 1674 সালে মৃত্যু। কার মৃত্যু? আমাদের জন মিল্টন। তো জন মিল্টন আমাদের এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে একজন বিখ্যাত কবি এবং তার রাইটিংগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। তিনি একটা ইম্পর্টেন্ট ফিগার, মানে তিনি তার যে পিরিয়ড, সেই পিরিয়ডের একজন ইম্পর্টেন্ট ফিগার। তা তার জন্ম এবং মৃত্যু আমরা পেয়ে গেলাম। জন্ম পেলাম কখন? 1608, এবং মৃত্যু পেলাম কখন? 1674। এরপর জন মিল্টন যে পিরিয়ডটাতে বিলং করছে, তো দেখো আমরা জানি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বিভিন্ন পিরিয়ডে ডিভাইডেড হয়েছে। তো জন মিল্টন যে বিশেষ পিরিয়ডটাতে আমাদের বিলং করছে, সেই পিরিয়ডটাকে আমাদের জানতে হবে। তো সেই পিরিয়ডটার নাম কি? সেই পিরিয়ডটার নাম হচ্ছে পিউরিটান এজ। কি নাম? পিউরিটান এজ। পিউরিটান এজ ছাড়াও এই এজটার আরো অনেকগুলো নাম ছিল। কি কি নাম আছে? এটাকে বলা হয়ে থাকে লেট রেনেসা পিরিয়ড। কি বলা হয়ে থাকে? লেট রেনেসা পিরিয়ড। এছাড়াও এটাকে বলা হয়ে থাকে ক্রমওয়েলিয়ান পিরিয়ড। কি বলা হয়ে থাকে? ক্রমওয়েলিয়ান পিরিয়ড। তাহলে দেখো, জন মিল্টন যে পিরিয়ডটায় বিলং করছেন, সেই পিরিয়ডটাকে আমরা পেয়ে গেলাম। সেই পিরিয়ডটার নাম কি? পিউরিটান এজ বা লেট রেনেসা পিরিয়ড বা হচ্ছে ক্রমওয়েলিয়ান পিরিয়ড। তাহলে এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা কত সাল থেকে কত সাল অবধি এবং কেন এর নাম পিউরিটান এজ বা লেট রেনেসা পিরিয়ড বা হচ্ছে আমাদের ক্রমওয়েলিয়ান পিরিয়ড, সেটা আমাদের জানতে হবে। দেখো, ব্যাকগ্রাউন্ডটা না জানলে এই প্যারাডাইস লস্ট ক্লিয়ার হবে না, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের প্যারাডাইস লস্টের সাথে অ্যাসোসিয়েটেড। কেন অ্যাসোসিয়েটেড? আমরা যখন পরে টেক্সটটাকে পড়বো বা অ্যানালাইসিস করবো, তখন দেখবে ক্লিয়ারলি বুঝতে পারবে। তো দেখো, এই যে পিউরিটান এজ বা ক্রমওয়েলিয়ান পিরিয়ড বা লেট রেনেসা পিরিয়ড, এই পিরিয়ডটা বেসিক্যালি আমাদের 1630 থেকে 1660 অবধি। কত থেকে কত অবধি? 1630 সাল থেকে 1660 সাল অবধি আমাদের এই পিরিয়ডটা। কোন পিরিয়ডটা? এই পিউরিটান এজ বা লেট রেনেসা পিরিয়ড বা হচ্ছে আমাদের ক্রমওয়েলিয়ান পিরিয়ড। দেখো, আমাদের ভালো করে জানতে হবে কোন বিষয়টা, এই ক্রমওয়েলিয়ান পিরিয়ড। মানে দেখো, একই নাম। দেখো, আমরা পিউরিটান বলতে পারি বা লেট রেনেসা বলতে পারি বা ক্রমওয়েলিয়ান বলতে পারি, বাট এই ক্রমওয়েলিয়ানটাকে আমাদের ভালো করে জানতে হবে। তার আগে আমি বলে দিই কেন এটা পিউরিটান এজ বা কেন এটা লেট রেনেসা পিরিয়ড। দেখো, পিউরিটান হচ্ছে একটা, কি বলবো, কমিউনিটি, খ্রিস্টানদের কমিউনিটি। পিউরিটান একটা খ্রিস্টানদের কমিউনিটি। পিউরিটান কথার মানে হলো গোঁড়া খ্রিস্টান, যারা খ্রিস্টান ধর্মের মানে বিশ্বাসী, যারা অর্থোডক্স খ্রিস্টানিতে বিশ্বাস করেন, তাদেরকে বলা হয় পিউরিটান বেসিক্যালি। তো দেখো, এই পিউরিটান এই সময়ে, এই যে পিরিয়ডটা 1630 থেকে 1660, এই সময়ে এই পিউরিটান মানুষদের ইনফ্লুয়েন্স কিন্তু আমাদের হিস্ট্রিতে এবং আমাদের লিটারেচারে প্রচন্ড পরিমাণে পড়েছিল। দ্যাটস ওয়াই এই পিরিয়ডটাকে কি বলা হয়ে থাকে? পিউরিটান এজ বলা হয়ে থাকে। এছাড়াও দেখো, এটাকে লেট রেনেসা কেন বলা হচ্ছে? কারণ এই যে এই 1630 এর আগের পিরিয়ডটা হচ্ছে আমাদের রেনেসা পিরিয়ড। এর আগের পিরিয়ডটা হচ্ছে আমাদের রেনেসা পিরিয়ড। রেনেসা মানে তোমরা সবাই জানো, নবজাগরণ, যেটা শুরু হয়েছিল কোথায়? ইটালিতে। ইটালিতে শুরু হয়ে সমস্ত ইউরোপে ছড়িয়ে গেছিল কি? আমাদের রেনেসা। তাহলে সেই রেনেসার পরবর্তী যেহেতু পিরিয়ড, সেই কারণে এটাকে আমরা কি বলছি? লেট রেনেসা পিরিয়ড বলছি। আর ক্রমওয়েলিয়ান পিরিয়ড কেন?
এই ক্রমওয়েলিয়ান পিরিয়ড কেন, এটাকে আমাদের ভালো করে জানতে হবে। তো চলো আমরা জেনে নিই কেন এই পিরিয়ডটাকে ক্রমওয়েলিয়ান পিরিয়ড বলা হয়। তো দেখো আমরা এগুলো মুছে দিচ্ছি, আমরা শুধু ক্রমওয়েলিয়ান পিরিয়ড কেন বলা হচ্ছে সেটা আমরা জেনে নেব। তা দেখো কেন ক্রমওয়েলিয়ান পিরিয়ড বলা হচ্ছে, এর পেছনে কি কারণ। দেখো বেসিক্যালি এই পিরিয়ডে ইংল্যান্ড থেকে মোনার্কি সিস্টেম উঠে গেল। তাহলে ইংল্যান্ডে কি হলো, মোনার্কি সিস্টেম ওয়াজ অ্যাবলিশড। অ্যাবলিশ মানে কি, উঠে যাওয়া। তাহলে এই ক্রমওয়েলিয়ান পিরিয়ড কেন বলা হচ্ছে, এই পিরিয়ডে মোনার্কি সিস্টেম উঠে গেল। কার দ্বারা উঠে গেল, সেই সময় মোনার্কি সিস্টেম উঠে গিয়ে কি সিস্টেম চালু হলো, আমাদের ডেমোক্রেসি চালু হলো। দেখো আমরা বরাবরই জানি, কি জানি, যে ইংল্যান্ডে রাজতন্ত্র বা মোনার্কি সিস্টেম আছে, কিন্তু এই পিরিয়ডে এসে এই মোনার্কি সিস্টেম উঠে গেল। মোনার্কি সিস্টেম উঠে গিয়ে কি এলো, ডেমোক্রেসি এলো। ঠিক আছে, তো ডেমোক্রেসি কে নিয়ে এলো, সেই সময়কার একজন বিখ্যাত নেতা, বিখ্যাত ডেমোক্রেটিক নেতা, তার নাম হচ্ছে অলিভার ক্রমওয়েল। কি নাম তার, অলিভার ক্রমওয়েল। এই অলিভার ক্রমওয়েল নামে একজন বিখ্যাত লিডার, যিনি পিউরিটানদের লিডার ছিলেন এবং এই ডেমোক্রেসির লিডার ছিলেন, তিনি কি করলেন, তিনি ইংল্যান্ড থেকে রাজতন্ত্রের অবসান ঘটালেন। রাজতন্ত্রের অবসান ঘটিয়ে তিনি ইংল্যান্ডে কি চালু করলেন, ডেমোক্রেসি চালু করলেন। তিনি মনার্কি সিস্টেম তুলে দিয়ে ডেমোক্রেসি চালু করলেন। এই ক্রমওয়েলের নাম অনুযায়ী এই পিরিয়ডের নাম দেওয়া হলো কি গো, ক্রমওয়েলিয়ান পিরিয়ড। কি নাম দেওয়া হলো, ক্রমওয়েলিয়ান পিরিয়ড। তা দেখো কেন ক্রমওয়েলিয়ান পিরিয়ড আমরা কিন্তু খুঁজে পেয়ে গেলাম, এই অলিভার ক্রমওয়েলের কাছ থেকে কিন্তু ক্রমওয়েলিয়ান পিরিয়ডটার নাম হয়েছে। এবার দেখো এই অলিভার ক্রমওয়েল, এনাকে ফলো করতেন কে, আমাদের জন মিল্টন। এই অলিভার ক্রমওয়েলকে ফলো করতেন জন মিল্টন। আমরা বলতেই পারি যে জন মিল্টন ওয়াজ ওয়ান অফ দ্য ফলোয়ার্স অফ অলিভার ক্রমওয়েল। দ্যাটস ওয়াই এই পিরিয়ডটাকে আমরা বলতে পারি কি, এই ক্রমওয়েলের নাম অনুযায়ী ক্রমওয়েলিয়ান পিরিয়ড। তাহলে ক্রমওয়েলিয়ান পিরিয়ড ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে মিল্টন এই পিরিয়ডের কি হলেন, একজন রাইটার। এবার অলিভার ক্রমওয়েল কি করেছিল, দেখো ইংল্যান্ডে তো মোনার্কি ছিল বা কিংশিপ ছিল বা রাজাদের শাসন ছিল। তো অলিভার ক্রমওয়েল যখন শাসনে এলো, তিনি কি করলেন, তিনি সেই সময়কার যে রাজা, সেই সময়কার যে মনার্ক বা রাজা, তার নাম ছিল কিং চার্লস দ্য ফার্স্ট। কি নাম ছিল রাজা, কিং চার্লস দ্য ফার্স্ট, রাজা প্রথম চার্লস। এই রাজা প্রথম চার্লসকে তিনি কি করেছিলেন, এক্সিকিউটেড করেছিলেন। কে করেছিলেন এক্সিকিউটেড, আমাদের অলিভার ক্রমওয়েল। কত সালে, 1649 সালে, 1649 এ। তাহলে 1649 সালে চার্লস দ্য ফার্স্টকে এক্সিকিউটেড করলেন কে, অলিভার ক্রমওয়েল। তারপর তিনি ডেমোক্রেসি এস্টাবলিশ করলেন। ইংল্যান্ডে পার্লিয়ামেন্টারি শাসন ব্যবস্থা চালু হলো, মানে পার্লামেন্টের দ্বারা যে শাসন ব্যবস্থা তাকে বলা হয় পার্লিয়ামেন্টারি শাসন ব্যবস্থা। সেই শাসন ব্যবস্থা চালু করলেন কে, অলিভার ক্রমওয়েল। তাহলে সেই চার্লস দ্য ফার্স্টকে এক্সিকিউটেড করলেন 1649 এ। তারপর তিনি চালু করলেন কি, তার এই ডেমোক্রেসি সিস্টেম, এবং সেইখান থেকে পিরিয়ডটার নাম হয়ে গেল কি, ক্রমওয়েলিয়ান পিরিয়ড। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই ডেমোক্রেসি ইংল্যান্ডে বেশি দিন টিকলো না। এই ডেমোক্রেসি কি হলো, বেশি দিন টিকলো না। আবার পুনরায় ইংল্যান্ডের মানুষরা কি করলেন, রাজতন্ত্র বা মোনার্কি সিস্টেম এস্টাবলিশ করলেন। কোথায়, ইংল্যান্ডে। কখন এস্টাবলিশ করলেন, এই 1660 তে। তারা বেসিক্যালি কি করলেন, তারা 1658 এ ইংল্যান্ডের মানুষজন অলিভার ক্রমওয়েলকে এক্সিকিউটেড করে দিলেন। কি করলেন, এক্সিকিউটেড মানে ফাঁসি দিলেন বা বিহেডেড, শিরচ্ছেদ করা হলো, তার মাথা কেটে নেওয়া হলো কার, অলিভার ক্রমওয়েলের। পুনরায় আবার ইংল্যান্ডে কি এস্টাবলিশ হলো, মোনার্কি সিস্টেম। তাহলে পুনরায় আবার কি এস্টাবলিশ হলো, মোনার্কি সিস্টেম ইংল্যান্ডে এস্টাবলিশ হলো। দ্যাটস ওয়াই এই যে মাঝখানে যে কিছু সময়, যেটা হচ্ছে মোটামুটি 1630 থেকে 1660, মানে মাত্র 30 ইয়ার্স বলতে পারি আমরা, এই 30 ইয়ার্স এর মতো পিরিয়ড
যেখানে অলিভার ক্রমওয়েলের মোটামুটি শাসন ব্যবস্থা ছিল, সেই পিরিয়ডটাকে আমরা বলে থাকি কি ক্রমওয়েলিয়ান পিরিয়ড। তাহলে এই ক্রমওয়েলিয়ান পিরিয়ডের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি কিছু প্রবলেম থাকে, প্রবলেমগুলো তোমরা কমেন্টে করবে, আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। তো দেখো ক্রমওয়েলিয়ান পিরিয়ডটা কেন গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্যারাডাইস লস্টে যখন স্টোরিটা পড়বো, যখন গড আর সেটান, গড এবং সেটানের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধটাকে যখন দেখবো, তখন কিন্তু আমাদের মাথার মধ্যে দেখবে মনে হতে থাকবে যে অলিভার ক্রমওয়েলের সাথে কিং চার্লস দ্য ফার্স্টের যেন যুদ্ধ হচ্ছে, যেন অলিভার ক্রমওয়েল কি করছে, পুরানো সিস্টেমকে হাঁটিয়ে দিয়ে কি নিয়ে আসছে, ডেমোক্রেসি আনার চেষ্টা করছে। আমরা গডের সাথে স্যাটানের যুদ্ধে সেটা দেখতে পাবো। তো সেটার জন্যই আমরা এই ব্যাকড্রপটাকে বা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ক্লিয়ার করে নিলাম। তা দেখো আমরা মিল্টন সম্পর্কে জানলাম, মিল্টনের ব্যাকগ্রাউন্ডটা জানলাম, এবং মিল্টন যে পিরিয়ডে বিলং করে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা জানলাম। তো চলো আমরা এখন নেক্সট জানি। এবার নেক্সট আমরা কি জানবো, দেখো নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এই প্যারাডাইস লস্ট সম্পর্কে জানতে হবে। প্যারাডাইস লস্ট সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। তাহলে আমরা বেসিক্যালি জেনেই গেলাম যে জন মিল্টন লিখেছেন, এবং এটা একটা এপিক পোয়েম। যে জন মিল্টনের জন্ম হচ্ছে কখন, আমাদের তার জন্ম হচ্ছে 1608-এ এবং মৃত্যু হচ্ছে কখন, 1674-এ। তো আমরা এটা জানতে পেরেছি বেসিক্যালি। তো চলো আমরা এরপর কি করব, আমরা এরপর প্যারাডাইস লস্ট সম্পর্কে ডিটেলসে পয়েন্ট বাই পয়েন্ট আমরা জেনে নেব। তাহলে প্রথমেই আমাদের দেখো, যে কোনো কবিতা বলো, যে কোনো রাইটিং বলো, যে কোনো নভেল বলো, ড্রামা বলো, যাই হোক, সেটা পড়তে হলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তার রিটেন পিরিয়ড এবং পাবলিকেশন পিরিয়ড। তো চলো প্রথমে আমরা কি জানবো, প্রথমে আমরা রিটেনটাকে জানবো। তাহলে এই যে প্যারাডাইস লস্ট, এটা কখন লেখা হচ্ছে, তাহলে রিটেন ডেট হচ্ছে মোটামুটি 1658 থেকে 1667 অবধি। তার রিটেন ডেট কত, 1658 থেকে 1667। এই সমস্ত পয়েন্টগুলো তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নাও, কারণ বুঝতেই পারছো খাতার মধ্যে যদি নোট ডাউন করে নাও তাহলে কি হবে, পরবর্তী ক্ষেত্রে যখন পড়াশোনা করবে তখন খাতাটা খুললেই হবে, তখন খাতাটা খুললেই তোমাদের কাছে কিন্তু এই পয়েন্টগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তা দেখো প্যারাডাইস লস্ট লেখা হচ্ছে কখন, আমাদের রিটেন ডেট হচ্ছে 1658 থেকে 1667। বুঝতেই পারছো এটা এপিক, এপিক মানে মহাকাব্য। মহাকাব্য তোমরা অলরেডি এর আগে হয়তো পড়েছো, ইলিয়াড সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে, মহাভারত সম্পর্কে ধারণা হয়েছে। তাহলে বুঝতেই পারছো প্যারাডাইস লস্ট হচ্ছে একটা এপিক। এপিক মানে একটা ভাস্ট কবিতা, তাহলে সেটা লিখতে অনেক বছর টাইম লেগেছিল। তাহলে মিল্টন কখন লিখেছিলেন, 1658 সাল থেকে 1667 সাল অবধি লিখেছিলেন কি প্যারাডাইস লস্ট। এবং পাবলিশড হচ্ছে কখন, আমরা পাবলিকেশন জেনে নিয়ে আস্তে কখন পাবলিশড হচ্ছে। দেখো প্যারাডাইস লস্টের দুটো এডিশন পাবলিশড হয়। এর যে ফার্স্ট এডিশন, এর ফার্স্ট এডিশন পাবলিশড হচ্ছে কখন, আমাদের 1667-এ, 1667 সালে। মানে মিল্টন 1667 সালে কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরে কিন্তু 1667 সালে তিনি কি করলেন, এটা পাবলিশ করলেন। কিন্তু 1667 সালে প্যারাডাইস লস্টের যে টোটাল প্যারাডাইস লস্ট সেটা কিন্তু পাবলিশড হয়নি। তখন কি পাবলিশ হয়েছিল, 10 বুকস। মানে প্যারাডাইস লস্টে টোটাল তো 12টা বুক আছে, টোটাল 12 বুকস আছে, কিন্তু 12 বুকস এর মধ্যে 10 বুকস পাবলিশ হয়েছিল কখন, 1667। মানে 1667 সালে 10টা বুক পাবলিশ হয়েছিল কিসে, প্যারাডাইস লস্টে। পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড এডিশন পাবলিশ হয়, আমাদের সেকেন্ড এডিশন পাবলিশ হয়। সেকেন্ড এডিশন কখন পাবলিশ হয়, আমাদের সেকেন্ড এডিশন পাবলিশ হয় 1674-এ। মিল্টন যে বছর মারা যান সেই বছর 1674, 1674 সাল। এই 1674 সালে সেকেন্ড এডিশনে 12 বুকস, মানে টোটাল যে 12টা বই, সেই 12টা বই কিন্তু পাবলিশড হয়ে যায়। তাহলে বুঝতে পারছো, তাহলে প্যারাডাইস লস্টের আমরা রিটেন ডেট পেয়ে গেলাম। রিটেন ডেট কি পেলাম আমরা, 1658 থেকে 1667, এবং কি পেলাম আমরা, পাবলিকেশন ডেট, এবং জানতে পারলাম দুটো এডিশনে পাবলিশড হয়। ফার্স্ট এডিশন কখন হয়, 1667-এ 10 বুকসে, এবং সেকেন্ড এডিশন কখন হয়, 1674-এ 12 বুকসে। তাহলে এই জিনিসটা আমরা বেসিক্যালি জেনে গেলাম। এরপর নেক্সট আমাদের কি জানতে হবে, নেক্সট জানতে হবে যে প্যারাডাইস লস্ট কোন বিশেষ ক্যাটাগরির মধ্যে পড়ে। দেখো প্যারাডাইস লস্ট
যে ক্যাটাগরি বা যে জয়ের মধ্যে বা জনরার মধ্যে পড়ছে, আমরা ক্যাটাগরিকে কি বলতে পারি? জ বলতে পারি বা জনরা বলতে পারি। জনরা মানে বা জ মানে হচ্ছে ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি। তাহলে প্যারাডাইস লস্ট যে জয়ের মধ্যে পড়ছে বা যে জনরার মধ্যে পড়ছে তাকে বলা হয় কি গো? এপিক পোয়েম। কি বলা হয়? এপিক পোয়েম। এপিক কথাটা মানে কি? মহাকাব্য। তাহলে প্যারাডাইস লস্ট হচ্ছে একটা এপিক, মানে মহাকাব্য। এবং এই এপিক পোয়েমটা লেখা হয়েছিল কিসে? ইন ব্ল্যাঙ্ক ভার্স। কিসে লেখা হয়েছিল? ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছিল। এই ব্ল্যাঙ্ক ভার্স মানে হলো আমরা বাংলায় যাকে বলতে পারি অমৃতাক্ষর ছন্দ। এই অমৃতাক্ষর ছন্দে কে লিখেছিলেন? আমাদের বাংলার বিখ্যাত একজন কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি তার মানে বিখ্যাত মহাকাব্য মেঘনাদ বধ, সেই মেঘনাদ বধ কাব্য কিসে লিখেছিলেন? ব্ল্যাঙ্ক ভার্সে বা অমৃতাক্ষর ছন্দে লিখেছিলেন। তাহলে মিল্টনও কিন্তু প্যারাডাইস লস্ট কিসে লিখেছেন? এই ব্ল্যাঙ্ক ভার্সে লিখেছেন। ব্ল্যাঙ্ক ভার্স বেসিক্যালি কি? ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে কি? আনরাইম লাইনস, মানে যার মধ্যে কোনো ছন্দ থাকবে না। আনরাইম ইন আয়াম্বিক পেন্টামিটার, মানে আয়াম্বিক পেন্টামিটারে লেখা আনরাইম লাইনসকে বলা হয় কি? ব্ল্যাঙ্ক ভার্স। তাহলে ব্ল্যাঙ্ক ভার্স আমরা জেনে গেলাম, যার বাংলা হচ্ছে অমৃতাক্ষর ছন্দ। ইংরেজিতে যাকে কি বলা হয়? ইংরেজিতে বলা হয়ে থাকে আনরাইমড লাইনস ইন আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটার আশা করছি তোমরা জানো, সে আয়াম্বিক পেন্টামিটারে লেখা এবং যার মধ্যে কোনো ছন্দ নেই তাকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। তাহলে আমরা এই তিনটে পয়েন্ট জানলাম। কি জানলাম? রিটেন ডেট, পাবলিকেশন ডেট এবং জয় কি জানতে পারলাম আমরা? যেটা একটা এপিক পোয়েম, এটা একটা মহাকাব্য। তাহলে এপিক জিনিসটা জানলাম, এবার আমাদের এপিক সম্পর্কে জানতে হবে। তো দেখো এপিক বেসিক্যালি কি, কাকে এপিক বলা হয়ে থাকে? তো দেখো এপিক হচ্ছে একটা লং ন্যারেটিভ পোয়েম। কি? এপিক মানে হচ্ছে একটা লং ন্যারেটিভ পোয়েম, যেখানে কি করা হয়? যেখানে একটা হিরোইক ডিডস গুলোকে তুলে ধরা হয়। মানে আমরা যদি আরো ক্লিয়ার করে বলি, আমরা বলতেই পারবো, কি বলতে পারবো? যে এপিক হচ্ছে একটা লং মানে দীর্ঘ কবিতা, ন্যারেটিভ মানে বর্ণনামূলক কবিতা, যেখানে একজন হিরো থাকবে এবং সেই হিরোর যে লড়াই, তার যে স্ট্রাগল, সেটাকে দেখানো হবে। তখন তোমরা যদি মহাভারতের কথা বলো, আমরা যদি মহাভারতটাকে এক্সাম্পল হিসেবে নিই, তাহলে কি দেখতে পাবো? যে ইট ইজ অ্যান এপিক। এখানে আমরা দেখতে পাবো যে অর্জুন আছে একজন বীর, কর্ণ আছে একজন বীর, তাদের যে যুদ্ধগুলোকে প্রেজেন্ট করা হচ্ছে। তাহলে এই প্যারাডাইস লস্টটা এপিক। তাহলে এপিকের সংজ্ঞা হয়ে গেল যে এপিক ইজ এ লং ন্যারেটিভ পোয়েম অফ এ হিরো অ্যান্ড হিজ হিরোইক ডিডস। এটা হচ্ছে এপিক। তাহলে এই এপিকের কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে আমাদের কি করতে হবে? সেই ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলোকে জানতে হবে। তো চলো আমরা পয়েন্ট বাই পয়েন্ট এপিকের যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলোকে জেনে নিই। কারণ এটা জানলে কি হবে? আমাদের প্যারাডাইস লস্ট বুঝতে সুবিধা হবে। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা প্যারাডাইস লস্ট বুঝবো, দেখবে টোটাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এপিকের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে বৈশিষ্ট্য আছে? তা দেখো ক্যারেক্টারিস্টিক্স আমরা এক এক করে জেনে নিই। আমরা বেসিক্যালি 10টা ক্যারেক্টারিস্টিক্সের কথা জানবো। এই 10টা ক্যারেক্টারিস্টিক্সের কথা জানলেই কিন্তু আমাদের এপিকের ক্যারেক্টারিস্টিক্স গুলো জানা হয়ে যাবে। তাহলে কি কি? প্রথম ক্যারেক্টারিস্টিক্স কি? প্রথমে হচ্ছে ইনভোকেশন। তাহলে প্রত্যেকটা এপিকে ইনভোকেশন থাকবে। ইনভোকেশন মানে কি? ইনভোকেশন কথার বাংলা মানে হলো প্রার্থনা। যখন কোনো একজন পোয়েট এপিক লিখবেন, তখন তিনি কি করবেন? মিউজদের ইনভোক করবেন। কাদেরকে ইনভোক করবেন? মিউজদের। মিউজ মানে কি? মিউজ কথাটার মানে হলো কবিতার দেবী। তাহলে একজন কবি যখন এপিক লিখবেন, তিনি কবিতার দেবীকে ইনভোক করবেন, মানে প্রার্থনা করবেন এবং ডাকবেন তাকে তার কবিতা লেখার জন্য সহায়তা করার জন্য। এই মিউজটা কারা? আমরা যদি গ্রিক মাইথোলজি পড়ি, তাহলে আমরা জানতে পারবো এই যে মিউজ, এই মিউজরা হচ্ছে 9 জন বোন, 9 সিস্টার্স, এবং তারা হচ্ছে জিউস এবং নিমোসাইন বলে একটা নিম্ফ আছে, তাদের মেয়ে। তাহলে মিউজ কারা? মিউজ হচ্ছে বেসিক্যালি
গ্রিক মাইথোলজির, আমরা গ্রিক মাইথোলজিতে গডেস অফ পোয়েট্রি বলতে পারি। তাহলে গ্রিক মাইথোলজির গডেস কে? মিউজ। এই মিউজরা কার ছেলে মেয়ে? আমাদের গ্রিক গড জিউস এবং একজন নিম্ফ আছে যার নাম হচ্ছে নিমোসাইন। এই নিমোসাইন এবং জিউসের 9টা মেয়ের নাম হচ্ছে মিউজ। তাদেরকে 9 ডটার্স বলা হয় বা 9 সিস্টার্স বলা হয়। 9 জন মিউজ আছে। তাহলে যখন একজন কবি এপিক লিখবেন তখন তিনি কি করবেন? মিউজকে ইনভোক করবেন। তিনি কোন মিউজকে ইনভোক করবেন? তিনি পার্টিকুলার এপিক মিউজকে ইনভোক করবেন। এপিক মিউজের নাম কি? এপিক মিউজের নাম হচ্ছে ক্যালিওপি। কি নাম? ক্যালিওপি। তাহলে এপিক মিউজের নাম হচ্ছে ক্যালিওপি। তাহলে ইনভোকেশনে আমরা দেখতে পাবো যে আমাদের কবি কি করবে? একটা দেবীকে ইনভোক করবেন, মানে প্রার্থনা করবেন তাকে যাতে সাহায্য করা হয় কবিতা লেখার জন্য, এবং তিনি যে দেবীকে সাহায্য চাইবেন তার নাম হচ্ছে মিউজ, এবং আমরা জানি এপিক মিউজের নাম কি? ক্যালিওপি। তাহলে আমরা ইনভোকেশন জানতে পারলাম। ইনভোকেশন কিন্তু এপিকের একটা বিখ্যাত ক্যারেক্টারিস্টিক। তাহলে এটা আমরা জেনে গেলাম ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড আমরা চলে যাই। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স আমরা কি দেখব? তাহলে ফার্স্ট তো আমরা পেয়ে গেলাম ইনভোকেশন। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হিসেবে আমরা কি পাবো? সেকেন্ডে পাবো একটা ওয়ার বা কনফ্লিক্ট, একটা যুদ্ধ দেখতে পাবো বা একটা কনফ্লিক্ট দেখতে পাবো। কিসের মধ্যে কনফ্লিক্ট? গুড ভার্সেস ব্যাড, ভালো এবং খারাপের লড়াই। দেখো মহাভারতটাকেই ভেবে নাও বা ইলিয়াড দেখে নাও, ইলিয়াডেও যুদ্ধ আছে, মহাভারতেও যুদ্ধ আছে, ভালো এবং খারাপের মধ্যে লড়াই আছে। তাহলে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি গো? এপিকের মধ্যে একটা ওয়ার থাকবে বা কনফ্লিক্ট থাকবে, এবং সেই ওয়ার বা কনফ্লিক্ট কার কার মধ্যে? ভালো এবং খারাপের মধ্যে কনফ্লিক্ট থাকবে। তাহলে সেকেন্ড পয়েন্ট পেয়ে গেলাম। থার্ড পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি? থার্ড পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি একটা জার্নি। কি থাকবে গো? এটা জার্নি থাকবে। এপিকে সবসময় একটা জার্নি দেখতে পাবো। আমরা দেখতে পাবো যে ক্যারেক্টার গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় কি করছে? ট্রাভেল করছে তাদের নিজেদের জন্য। তাহলে সেই জার্নি দেখতে পাওয়া যায়। এই জার্নিকে কি বলা হয় থাকে? এপিক জার্নি বলা হয় থাকে। তাহলে দেখো আমরা 3টে পয়েন্ট পেলাম, 3টে ক্যারেক্টারিস্টিক্স পেলাম। একটা পেলাম ইনভোকেশন, একটা পেলাম ওয়ার, এক নম্বর পেলাম জার্নি। যে কোনো এপিকে জার্নি থাকবে। রামায়ণে দেখে নাও, রামায়ণ একটা এপিক, সেটাকে আমরা এক্সাম্পল দিচ্ছি। মহাভারতে অনেক এক্সাম্পল আছে, আমরা রামায়ণ নিয়ে এক্সাম্পল দিচ্ছি বা ইলিয়াড নিয়ে এক্সাম্পল দিচ্ছি। রামায়ণে কি দেখতে পাচ্ছ? যে রাম সীতাকে আনার জন্য লঙ্কায় যাচ্ছে, তাহলে জার্নি। তাহলে এপিকে কি থাকবে? জার্নি থাকবে। জার্নির কথা পেলাম আমরা। ফোর্থ আমরা কি পাবো? অ্যাব্রাপ্ট বিগিনিং। কি দেখতে পাচ্ছি আমরা? অ্যাব্রাপ্ট বিগিনিং। এপিক সব সময় কেমন শুরু হবে? অ্যাব্রাপ্ট শুরু হবে, মানে হঠাৎ করে শুরু হবে, বা মিডিল থেকে শুরু হবে, বা কি হবে? মিডিল থেকে শুরু হবে। এপিকের গল্প সবসময় কিন্তু মাঝখান থেকে শুরু হবে। দেখো আমরা জানি যে কোনো এপিক, আমরা ইলিয়াড পড়েছি, ইলিয়াডেও দেখেছি ইলিয়াড কিন্তু মাঝখান থেকে শুরু হচ্ছে, প্রথম থেকে শুরু হচ্ছে না। তাহলে এপিকের এটাও একটা বৈশিষ্ট্য যে এপিকের বিগিনিংটা কেমন? অ্যাব্রাপ্ট, মানে হঠাৎ করে বিগিনিং, বা মিডল বিগিনিং, বা ইন মিডিয়াস রেস, মাঝখান থেকে বিগিনিং শুরু হবে। তাহলে এটা 4 নাম্বার পয়েন্টে আমরা পেয়ে গেলাম। আমরা 5 নাম্বারে কি পাচ্ছি দেখো? 5 নাম্বারে আমরা পাচ্ছি দেখো বাল্ক অফ ক্যারেক্টার্স। এপিকে কি থাকবে? অনেক চরিত্র থাকবে। বাল্ক অফ ক্যারেক্টার্স, হিউজ ক্যারেক্টার্স, মেনি ক্যারেক্টার্স। এপিকে কি থাকবে? অনেক ক্যারেক্টার থাকবে, একটা দুটো ক্যারেক্টার নয়, প্রচুর ক্যারেক্টার থাকবে। কিসে? এপিকে। তাহলে বাল্ক অফ ক্যারেক্টার্স, এটা এপিকের আর একটা পয়েন্ট। তাহলে আমরা 5 নাম্বার পয়েন্ট পেয়ে গেলাম, বাল্ক অফ ক্যারেক্টার্স। আমরা বুঝতে পারলাম যে এপিকে অনেকগুলো ক্যারেক্টার থাকবে। কারণ দেখো প্যারাডাইস লস্ট যখন আমরা পড়বো তখন দেখবো আমরা সব এই ফিচার্স গুলো বা সব ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু মিলে যাচ্ছে। তাহলে দেখো এই 5টা পেয়ে গেলাম। কি পেলাম? ইনভোকেশন পেলাম, ওয়ার এবং কনফ্লিক্ট পেলাম, জার্নি পেলাম,
অ্যাব্রাপ্ট বিগিনিং পেলাম এবং বাল্ক অফ ক্যারেক্টার্স পেলাম। এরপর আমরা 6 নাম্বার বৈশিষ্ট্যে চলে যাব। আশা করছি তোমরা এগুলো লিখে নিয়েছো, আমি প্রথম দুটো মুছে দিচ্ছি, সেখানে আমরা চলে যাচ্ছি। তাহলে কোথায় যাচ্ছি? এরপর আমরা 6 নাম্বার ক্যারেক্টারিস্টিক্সে চলে যাচ্ছি। তাহলে 5টা পেলাম বাল্ক অফ ক্যারেক্টার্স। 6 নাম্বারে কি পাচ্ছি আমরা? দেখো 6 নাম্বারে পাবো আমরা সিমিলিজ। কি পাবো আমরা? সরি, কি পাবো আমরা? সিমিলিজ পাবো। ঠিক আছে, আমরা এপিকে কি দেখতে পাবো? এপিক সিমিলি। এপিকে সিমিলি ব্যবহার করা হবে। এই সিমিলিকে কি বলা হয়? এপিক সিমিলিও বলা হয়ে থাকে। কি বলা হয় থাকে? এপিক সিমিলি বলা হয় থাকে। তাহলে সিমিলিজ পাবো বা এপিক সিমিলি পাবো আমরা এখানে। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স। আমরা 7 নম্বরে কি পাবো? আমরা 7 নম্বরে আমরা পাবো সুপারন্যাচারাল ফোর্সেস। সুপারন্যাচারাল ফোর্সেস মানে কি? আমরা ভগবান দেখতে পাবো, আমরা শয়তান দেখতে পাবো, আমরা এঞ্জেল দেখতে পাবো, এই সমস্ত কিছু দেখতে পাবো কোথায়? এপিকে। এপিকে ভূত, প্রেত, ভগবান, দৈত্য, দানব, এই সমস্ত কিছু ম্যাজিক ইউজ করা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 7 নাম্বার বৈশিষ্ট্য, সুপারন্যাচারাল ফোর্সেস। মানে আমরা কি কি দেখতে পাবো? আমরা এখানে গডস দেখতে পাবো, আমরা এখানে অ্যাঞ্জেলস দেখতে পাবো, আমরা এখানে কি দেখতে পাবো? ডেভিলস দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের 7 নাম্বার বৈশিষ্ট্য, 7 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান এপি। কি কি দেখতে পাবো? গডস, অ্যাঞ্জেলস এন্ড ডেভিলস বা সুপারন্যাচারাল ফোর্সেস। 8 নম্বরে আমরা কি দেখতে পাবো? 8 নম্বরে আমরা দেখতে পাবো, দেখো, গ্র্যান্ড থিম অ্যান্ড স্টাইল। এপিকের স্টাইল এবং এপিকের যে থিম সবসময় কেমন হবে গো? গ্র্যান্ড হবে, মহান হবে। এপিক কোনো হালকা বিষয়কে নিয়ে আলোচনা করবে না। মহাভারতে ভেবে দেখো কুরুক্ষেত্রের যুদ্ধ, ইলিয়াডে ভেবে দেখো ট্রয়ের যুদ্ধ, আমাদের এই প্যারাডাইস লস্টে যখন দেখতে পাবো তখন কি দেখতে পাবো? ভগবানের সাথে স্যাটানিক যুদ্ধ, মানে বড় বড় বিষয়, গ্র্যান্ড থিম। এই গ্র্যান্ড থিমকে নিয়ে আলোচনা করা হবে এবং এপিকের যে স্টাইলটা হবে, লেখার যে ধরনটা, সেটাও কিন্তু গ্র্যান্ড হবে, সেটাও কিন্তু মহান হবে, সেটাও কিন্তু বিরাট হবে। কোনো হালকা জিনিস নিয়ে আলোচনা হবে না। তাহলে 8 নম্বরে আমরা পেয়ে গেলাম গ্র্যান্ড থিম অ্যান্ড স্টাইল। 9 নম্বরে আমরা কি পাচ্ছি? দেখো 9 নম্বরে আমরা পাচ্ছি লার্জ সেটিং। দেখো যে কোনো জিনিসেরই বা যে কোনো রাইটিং এর একটা সেটিং থাকে। তাহলে এপিকের সেটিং আমরা কেমন পাবো? লার্জ সেটিং পাবো। এপিক একটা বিরাট বড় জায়গা জুড়ে, বিরাট বড় এরিয়া জুড়ে এপিকের যে স্টোরিটা সেট হবে। তা দেখো আমরা মহাভারতের যদি সেটিং দেখি, টোটাল ইন্ডিয়া দেখতে পাচ্ছি আমরা সেখানে। আমরা যদি মানে ইলিয়াডের সেটিং দেখি, সেখানে তো আমরা রোম দেখতে পাচ্ছি, আমরা গ্রিক দেখতে পাচ্ছি, আমরা ট্রয় দেখতে পাচ্ছি, এত বড় সেটিং দেখতে পাচ্ছি। আমরা যখন প্যারাডাইস লস্টের সেটিং দেখতে পাবো, সেখানে আমরা হেভেন দেখতে পাবো, হেল দেখতে পাবো, মানে গ্র্যান্ড একটা সেটিং থাকবে বা লার্জ একটা সেটিং থাকবে। তাহলে এটা হচ্ছে 9 নাম্বার পয়েন্ট অফ অ্যান এপিক বা 9 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স। 10 নাম্বার কি দেখতে পাবো আমরা? 10 নাম্বার এবং আমাদের লাস্ট যেটা ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে কি? আউটস্ট্যান্ডিং হিরো। আমাদের এপিকের যে হিরো হবে সে হবে আউটস্ট্যান্ডিং, মানে তার মধ্যে প্রচন্ড পরাক্রমী একটা ভাব থাকবে, যে প্রচন্ড শক্তিশালী, তার শক্তির কাছে সবাই পরাস্ত হবে। আমাদের এই প্যারাডাইস লস্টের হিরোকে গড, গড হচ্ছে হিরো, আর গড মানে আমরা বুঝতে পারছি ভগবান মানে কি গো? আউটস্ট্যান্ডিং। তাহলে হিরো হবে আউটস্ট্যান্ডিং। তাহলে তো বেসিক্যালি আমরা এই 10টা কি পেলাম? ক্যারেক্টারিস্টিক্স পেয়ে গেলাম। কি কি পেলাম? তাহলে প্রথমে পেলাম আমরা ইনভোকেশন, সেকেন্ডে পেলাম কি আমরা? ওয়ার এবং কনফ্লিক্ট, থার্ডে আমরা কি পেলাম? এপিক জার্নি, ফোর্থে আমরা কি পেলাম? অ্যাব্রাপ্ট বিগিনিং, ফিফথে আমরা কি পেলাম? বাল্ক অফ ক্যারেক্টার্স, সিক্সথে আমরা কি পেলাম? সিমিলিজ, সেভেন্থে কি পেলাম? সুপারন্যাচারাল ফোর্সেস, এইটে কি পেলাম? গ্র্যান্ড থিম অ্যান্ড স্টাইল, নাইনে কি পেলাম? লার্জ সেটিং, আর 10-এ কি পেলাম? আউটস্ট্যান্ডিং হিরো। এই 10টা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু একটা এপিকের মধ্যে সবসময় আমরা দেখতে পাই। তা দেখো এই ক্যারেক্টারিস্টিক্সগুলো না পেলে কিন্তু সেটা এপিক হবে না।
তাহলে এপিকের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা জেনে গেলাম। আমরা যে সমস্ত কবিতার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পাবো তাহলে আমরা জানতে পারবো যে সেটা হচ্ছে একটা এপিক। তাহলে তখন আমরা এপিকের ক্যারেক্টারিস্টিক্স জেনে গেলাম। এরপর আমরা নেক্সট পয়েন্টে চলে যাব। তা তখন আমরা এটা জানলাম যে প্যারাডাইস লস্ট এটা এপিক, এবং এপিক কাকে বলে সেটা জানলাম, এবং তার সাথে জানতে পারলাম আমরা এপিকের ক্যারেক্টারিস্টিক্স। এরপর আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, নেক্সট পয়েন্টে আমি লিখছি, এটা মুছে নিই, এটা মুছে আমরা নেক্সট পয়েন্টে চলে যাব। তাহলে দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের স্ট্রাকচার এন্ড টেকনিক। স্ট্রাকচার এন্ড টেকনিক। দেখো প্যারাডাইস লস্ট এই যে এপিকটা, এর স্ট্রাকচার কি? বেসিক্যালি স্ট্রাকচার বলতে গেলে আমরা বলতে পারি 12 বুক স্ট্রাকচার। মানে টোটাল প্যারাডাইস লস্টের যে টোটাল যে গল্প সেটা 12 বুকস মানে 12টা পার্টে ডিভাইডেড হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার। টেকনিক আমরা আগেই বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি, এটা টোটালটাই লেখা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্সে। কিসে লেখা হচ্ছে? ব্ল্যাঙ্ক ভার্স, মানে অমৃতাক্ষর ছন্দে লেখা হচ্ছে। তার সাথে সাথে এখানে কি কি ইউজ করা হচ্ছে? এখানে সিমিলি ইউজ করা হচ্ছে, এখানে মেটাফোর ইউজ করা হচ্ছে, এখানে বিভিন্ন অ্যালিউশন, বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন হিস্ট্রি, এই সমস্ত কিছু ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা নেক্সট পয়েন্ট দেখি স্ট্রাকচার এন্ড টেকনিক। তাহলে বেসিক্যালি মিল্টন তার প্যারাডাইস লস্টকে 12 বুকসে ডিভাইড করেছেন, মানে 12টা তিনি পার্ট করেছেন বা 12টা বুকে ডিভাইড করেছেন প্যারাডাইস লস্টকে, টোটাল গল্প 12টা বুকসে। আমরা কিন্তু আমাদের সিলেবাসে কিন্তু 12টা বুক নেই, আমাদের আছে বুক 1। আমরা শুধু বুক 1টিকে পড়বো, কিন্তু আমরা টোটালটাকেই জানবো যে টোটাল 12 বুকস আছে। এবার টেকনিক কি? ব্ল্যাঙ্ক ভার্স আছে, তার সাথে সিমিলি আছে, মেটাফোর আছে, অ্যালিউশন আছে, রেফারেন্স আছে, হিস্ট্রি আছে। এই সমস্ত কিছুর একটা কম্প্যাক্ট স্ট্রাকচার হচ্ছে আমাদের কি গো? প্যারাডাইস লস্ট। তাহলে আমরা স্ট্রাকচার এন্ড টেকনিকটা পেয়ে গেলাম। এই স্ট্রাকচার এন্ড টেকনিকের পর আমাদের যে জিনিসটাকে জানতে হবে, যেটার জন্য প্যারাডাইস লস্ট বিখ্যাত, সেটা যে সোর্স। সেটা কি গো? সোর্স। দেখো মিল্টন কোত্থেকে তার গল্পটা পেলেন? এই প্যারাডাইস লস্টের যে গল্প, একটা সোর্স তো দরকার। তাই মিল্টন কোত্থেকে তার এই এপিকের সোর্সটাকে পেলেন, সেই সোর্সটাকে আমরা জেনে নিই। তাহলে আমরা একবার হেডিং দেবো সোর্সেস বা সোর্স। সোর্সেস লিখলাম, কারণ অনেকগুলো সোর্স আছে তো, ওই জন্য সোর্সেস লিখলাম। তাহলে প্যারাডাইস লস্টের সোর্সে আমরা কি কি পাচ্ছি? তো বেসিক যে প্যারাডাইস লস্টের যে বেসিক স্টোরি লাইন, মানে বেসিক যে স্টোরি লাইন, এই বেসিক স্টোরি লাইনটা বাইবেল থেকে নেওয়া। কি থেকে নেওয়া? বাইবেল থেকে। প্যারাডাইস লস্টের বেসিক স্টোরি লাইন হচ্ছে বাইবেলের গল্প, বাইবেলের অ্যাডাম ইভের গল্প, সাটানের গল্প, গডের গল্প, এটা হচ্ছে বেসিক স্টোরি লাইন। এই বাইবেল ছাড়াও কিন্তু মিল্টন আরো অনেকগুলো বই থেকে, বিশেষ করে 4টি বই থেকে তার এই প্যারাডাইস লস্টের গল্পের সোর্সটাকে নিয়েছে। সেই আদার সোর্সগুলো কি? সেই আদার সোর্সগুলোকে আমাদের জানতে হবে। দেখো বাইবেলটা মোটামুটি আমরা সবাই জানি যে বাইবেল সোর্স, কিন্তু বাইবেল ছাড়াও যে আদার সোর্সেস যেটা মিল্টন ইউজ করেছেন, সেই সোর্সগুলো কি? আমরা দেখো বেসিক্যালি 4টে বইয়ের নাম লিখবো। তাহলে প্রথম সোর্সে কি লিখবো? বাইবেল ছাড়া, বাইবেল তো রইলো, বাইবেলটাকে বাদ দাও, ব্যাকগ্রাউন্ডে রইলো। প্রথম বইটা কি? প্রথম বইটা হচ্ছে কিডমন। কিডমন নামে একজন রাইটারের লেখা। কিডমন কি? মিডল এজেস বা মধ্যযুগের একজন রাইটার। এই কিডমনের লেখা একটা বই, সেই বইটার নাম হচ্ছে প্যারাফ্রেজ। তাহলে মিল্টন তার প্রথম সোর্স হিসেবে বাইবেল রইলো, বাইবেল ছাড়া কিডমনের প্যারাফ্রেজ থেকে তার গল্পটাকে নিয়েছে। তাহলে কিডমনের প্যারাফ্রেজ মিল্টনকে সাহায্য করেছে কি করতে? প্যারাডাইস লস্ট লিখতে। এটা একটা সোর্স পেলাম। সেকেন্ড সোর্সে চলে যাই আমরা। সেকেন্ড সোর্সে আমরা কি পাচ্ছি? আমরা একজন ইটালিয়ান রাইটার, ইটালির একজন রাইটার, ইটালিয়ান রাইটার, তার নাম কি গো? জিওভেনাই অদুসিনি। কি নাম?
জিওভানাই অদুসিনি। এই জিওভানাই অদুসিনির লেখা একটা বই আছে, সেই বইটার নাম কি গো? অ্যাডামাস, যেটা ল্যাটিন লেখা হয়েছে। সেটা কখন? 1613 সালে পাবলিশ হয়েছে। তাহলে প্রথম সোর্সে পেলাম কিডমনের লেখা প্যারাফ্রেজ, সেকেন্ড সোর্সে আমরা পেলাম জিওভানাই অদুসিনিস লেখা অ্যাডামাস। থার্ড সোর্সে কি পাচ্ছি আমরা? থার্ড সোর্সে আমরা পাচ্ছি হুগো গ্রোটিয়াস। কি নাম লোকটার? হুগো গ্রোটিয়াস। এই হুগো গ্রোটিয়াসের লেখা একটা বই, বইয়ের নাম হচ্ছে অ্যাডামাস এক্সাল, যেটা কখন পাবলিশ হয়েছিল? 1601। দেখো তোমাদের মনে আসতেই পারে যে স্যার এই অ্যাডামাস বানান আর এই অ্যাডামাস বানানটা আলাদা কেন? দেখো এটা হুগো লিখেছে এই স্পেলিং, এটা জিওভানাই লিখেছে এই স্পেলিং, ঠিক আছে? দ্যাটস ওয়াই এই দুটো স্পেলিং কিন্তু আলাদা। আমাদের হুগো লিখেছে ADAMUS আর জিওভানাই লিখেছে ADAMAS, আর কিছুই না, ঠিক আছে? তাহলে আমরা তিনটে সোর্স পেলাম। কি পেলাম? আমরা পেলাম কিডমনের প্যারাফ্রেজ, জিওভানাইয়ের অ্যাডামাস, আর পেলাম কি? হুগোর লেখা অ্যাডামাস এক্সাল। বাইবেল তো রয়েছে আমাদের। এছাড়া 4 নম্বর সোর্স, যেটা হচ্ছে বেসিক সোর্স, যেটা থেকে মিল্টন তার স্টোরির ম্যাক্সিমামটা নিয়েছেন, সেটা হচ্ছে কি গো? জেন ভন্ডেল নামে একজন লোক। জেন ভন্ডেলের লেখা লুসিফার। এই লুসিফার মানে হচ্ছে স্যাটার্ন, আমাদের গল্পের ভিলেন। এটা 1654 এ পাবলিশ হয়েছে। তাহলে সোর্সে আমরা 4 নম্বরে পেয়ে গেলাম। এটা থেকে ম্যাক্সিমাম গল্পটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে কি বলবো? আমরা চিফ সোর্স বলবো। কি বলবো? চিফ সোর্স, প্রধান সোর্স। কোনটা গো? আমাদের প্যারাডাইস লস্টেড। সেটা কি গো? জেন ভন্ডেলের লুসিফার, যেটা 1654 এ পাবলিশ হয়েছে। তাহলে সোর্সেস গুলো আমরা পেয়ে গেলাম। আমরা 4টে সোর্স পেয়ে গেলাম। আমরা জানলাম বেসিক স্টোরি লাইন তো বাইবেল রয়েছে, এছাড়া কি রয়েছে? আমাদের কিডমনের প্যারাফ্রেজ, আমাদের অ্যান্ডুসিনিস অ্যাডামাস, হুগোর আমাদের অ্যাডামাস এক্সাল, এবং চিফ সোর্সে পাচ্ছি আমরা জেন ভন্ডেলের লুসিফার, যেটা 1654 এ পাবলিশ হয়েছিল। তাহলে এই 4টে সোর্স হচ্ছে আমাদের প্যারাডাইস লস্টের বেসিক সোর্স গুলো। তাহলে আমরা সোর্স পেয়ে গেলাম, আমরা জমা পেয়ে গেলাম, আমরা ক্যারেক্টারিস্টিক্স পেয়ে গেলাম, আমরা সোর্স পেয়ে গেলাম, আমরা স্ট্রাকচার পেয়ে গেলাম, আমরা স্টাইল পেয়ে গেলাম, আমরা বেসিক পয়েন্টগুলো পেয়ে গেলাম। এরপর যেটা আমাদের যেতে হবে সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার্স। আমাদের দেখো প্রচুর ক্যারেক্টার আছে, সমস্ত ক্যারেক্টারকে আমাদের জানা সম্ভব নয়। আমরা কি করব? মেইন ক্যারেক্টারগুলো, যে ক্যারেক্টারগুলো বুক 1 এ প্রচন্ড ইম্পর্টেন্ট, সেই ক্যারেক্টারগুলোকে জেনে নেব যে কোন কোন ক্যারেক্টার বুক 1 এ রয়েছে। তো চলো আমরা এরপর ক্যারেক্টারগুলোতে জেনে নিই। তো আমরা দেখে নিই প্যারাডাইস লস্টে কোন কোন ক্যারেক্টারকে আমরা পাচ্ছি। তো আমি মুছে দিচ্ছি এগুলো। এরপর দেখো আমরা ক্যারেক্টারগুলোকে জানবো। আমরা দেখব যে প্যারাডাইস লস্টে কোন কোন ক্যারেক্টারগুলো রয়েছে, সেটাকে আমরা একটু দেখব। তাহলে হেডিং দাও ক্যারেক্টার্স, খাতার মধ্যে হেডিং দাও ক্যারেক্টার্স। আর কেমন লাগছে ক্লাসটা জানিও। আমরা ব্ল্যাকবোর্ডে লিখছি, যেমন তোমরা অফলাইনে ক্লাস করতে আমার কাছে সেই রকমই ক্লাস করানোর চেষ্টা করছি, কিন্তু বেসিক এটা হচ্ছে অনলাইনে একটা, মানে তোমরা মোবাইলে দেখছো আর আগে আমাকে সামনে দেখতে, বাট আমি চেষ্টা করছি যতটা আমি অফলাইনে পড়াতাম যেভাবে পড়াতাম সেইভাবেই পড়ানো, ঠিক আছে? তো চলো আমরা ক্যারেক্টার্স দেখে নিই। তাহলে ক্যারেক্টার্স এর মধ্যে আমরা দেখো বেসিক্যালি প্রথমেই যাকে পাবো, গড কে পাবো। তাহলে কাকে পাবো গো? গড। গড হচ্ছে আমাদের হিরো, ঠিক আছে? তাহলে গডকে পাচ্ছি আমরা। এই গডের 3টে রূপ আছে। দেখো খ্রিস্টান ধর্মে গডকে বলা হয়ে থাকে ট্রিনিটি। কি বলা হয়ে থাকে? ট্রিনিটি বলা হয়ে থাকে। ট্রিনিটি মানে 3 মূর্তি, ভগবানের 3টে রূপ। কি কি আছে? একটা হচ্ছে গড দ্য ফাদার, একটা হচ্ছে গড দ্য সন, সন মানে হচ্ছে জিসাস, যিশু খ্রিস্ট, আর একটা হচ্ছে গড দ্য হোলি গোস্ট। এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের ট্রিনিটি। তাহলে খ্রিস্টান ধর্মের ট্রিনিটি পেলাম আমরা। কি পেলাম? গড হচ্ছে আমাদের হিরো, প্রথম ক্যারেক্টার আমরা কাকে পাচ্ছি? গডকে পেয়ে যাব।
এই গড খ্রিস্টান ধর্মে, ঠিক আছে। এবং ট্রিনিটি, ট্রিনিটি মানে কি, গড দ্য ফাদার, গড দ্য সন মানে জিসাস, এবং হোলি গোস্ট বা হোলি স্পিরিট, হোলি স্পিরিটও বলা হয় থাকে, ঠিক আছে। তাহলে প্রথম ক্যারেক্টার পেলাম আমরা গড এবং গডের ট্রিনিটি, তিনটে রূপকে। সেকেন্ড ক্যারেক্টার কাকে পাবো আমরা? সেকেন্ড ক্যারেক্টার আমরা পাবো অ্যাডাম অ্যান্ড ইভ। অ্যাডাম অ্যান্ড ইভ, তাহলে অ্যাডাম অ্যান্ড ইভ, তাহলে অ্যাডামকে পেলাম আর ইভকে পেলাম। অ্যাডাম আর ইভ কেমন? আমরা যদি বাইবেল পড়ি তাহলে আমরা জানতে পারবো যে অ্যাডাম এবং ইভ হচ্ছে ফার্স্ট ম্যান অ্যান্ড উইমেন, ঠিক আছে। তাহলে প্রথম হিউম্যান বিংস ক্রিয়েটেড বাই গড সেটা হচ্ছে অ্যাডাম এবং ইভ, ঠিক আছে। তাহলে ইভকে আমরা প্রথম মহিলা বলছি, অ্যাডামকে আমরা প্রথম পুরুষ বলছি। কিন্তু এখানে একটা কনফ্লিক্ট আছে, অনেক জায়গাতে ইভকে প্রথম মহিলা বলা হয়ে থাকে না। কাকে প্রথম মহিলা বলা হয়ে থাকে? ইভকে বলে নাকি ভগবান পরে তৈরি করেছিল। আমরা একটু গল্পটা জেনে নিই, জানা দরকার আমাদের। তো তখন আমরা অনেক জায়গায় জেনে থাকি যে ইভ প্রথম মহিলা নয়, প্রথম মহিলা হচ্ছে লিলিথ। কি নাম প্রথম মহিলা? লিলিথ। তাহলে ইভ কি করে প্রথম মহিলা হয়ে গেল, লিলিথ যদি প্রথম মহিলা থাকতো? এই গল্পটা হচ্ছে এরকম, একটু জেনে নিই। ভগবান প্রথমে মাটি দিয়ে বানিয়েছিল কাকে? অ্যাডামকে এবং ইভ, লিলিথকে। তাহলে অ্যাডামকে এবং লিলিথকে ভগবান প্রথমে মাটি দিয়ে বানিয়েছিল এবং ভগবান লিলিথকে বলেছিল যে লিলিথ তুমি সবসময় অ্যাডামের সাথে থাকবে এবং অ্যাডামের কথা মানে মেনে চলবে। কিন্তু লিলিথ সে দেখলো না, আমি কেন অ্যাডামকে মেনে চলবো? আমিও মাটি দিয়ে তৈরি, অ্যাডামও মাটি দিয়ে তৈরি, ভগবান আমাকেও তৈরি করেছে, অ্যাডামকেও তৈরি করেছে। তাহলে আমি যদি অ্যাডামের কথা শুনে চলি, আমারও মানে অ্যাডামেরও উচিত আমারও কথা শুনে চলা। এইরকম একটা কনফ্লিক্ট তৈরি হলো। তো লিলিথ কি করলো? লিলিথ অ্যাডামের কথা শুনতে নারাজ হলো। এবার তখন ভগবান অর্ডার করেছিল লিলিথকে যে তুমি কথা শুনে চলবে, কিন্তু লিলিথ শোনেনি। না শোনার ফলে কি হলো? ভগবান লিলিথকে শাস্তি দিয়েছিল। ভগবান কি করেছিল? লিলিথকে শাস্তি দিয়েছিল। শাস্তি দিয়ে লিলিথকে নরকে পাঠিয়ে দিয়েছিল। কোথায় পাঠিয়েছিল? নরকে, হেল। এবং তারপর অ্যাডামের রিবস মানে কি গো? পাঁজর। রিবসের হাড় ভেঙে সেই হাড়কে গুঁড়ো করে তৈরি করেছিল ইভকে, যাতে ইভ আর কখনোই বলতে না পারে যে আমি অ্যাডামের সমান। তাহলে বুঝতেই পারছো এখানে কারণ মেল ডমিনেটেড সোসাইটির একটা ব্যাপার স্যাপার এই ধর্মের মধ্যে লুকিয়ে আছে। ধর্ম সবসময় পুরুষতান্ত্রিক, সেটা বুঝতেই পারছো। বুঝতেই পারছো দেখো লিলিথ ছিল কি? মাটি দিয়ে তৈরি। লিলিথ তার সমান অধিকার চাইলো, ভগবান কি করলো? লিলিথকে পাঠিয়ে দিল নরকে, যাও গো টু হেল। তুমি তোমার কি চাইছো? তুমি তোমার অধিকার চাইছো, যাও তুমি গো টু হেল। সেই কারণে কি করলো? অ্যাডামকে বানালো কোত্থেকে? সরি, ইভকে বানালো কোত্থেকে? অ্যাডামের রিবের হাড় থেকে, যাতে ইভ আর কখনোই বলতে না পারে যে আমিও সেম মেটেরিয়াল দিয়ে তৈরি, তুমিও সেম মেটেরিয়াল দিয়ে তৈরি। কারণ ইভকে বানানো হয়েছে অ্যাডামের রিবের হাড় থেকে, তাহলে অ্যাডাম বলে দেবে যে ইভ তুমি আমার কাছ থেকে তৈরি, ঠিক আছে। তো ভালো করে ভেবে দেখো, এই যে এখন ফেমিনিজম চলছে, কিন্তু এই যে উইমেন, এই উইমেন নামটার মধ্যে একটা কিরকম গোলমেলে ভাব রয়েছে। উমেন কি? উমেন কথাটা মানে হলো, দেখো মানে অফ ম্যান, মানে একটা পুরুষের থেকে তৈরি। মানে বুঝতেই পারছো, রিবের হার্ট থেকে তৈরি হয়েছে কে গো? এই উইমেন। এই যে নামটা কি? অফ ম্যান, উইমেন। এখানে তো একটা মানে পুরুষতান্ত্রিক সমাজের যে ছাপ সেটা কিন্তু শব্দের মধ্যে দেখতে পাওয়া যায়। প্যাট্রিয়ার্কাল সোসাইটি বা মেল ডমিনেশন সেটা কিন্তু এখানেও দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো ধর্ম কিভাবে পুরুষতান্ত্রিক। ধর্মে দেখবে সবসময় ভগবানকে একটা ছেলে পুরুষ হিসাবে দেখানো হয়েছে, কোন ধর্মেই কিন্তু মেয়ে হিসাবে দেখানো হয়নি। তোমরা বলতেই পারো যে হিন্দু ধর্মে স্যার অনেক মহিলা দেবী আছে, যেমন আমাদের মা দুর্গা আছে, কিন্তু মা দুর্গা যদি সৃষ্টির রহস্য দেখো তাহলে দেখবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন পুরুষ মিলে কিন্তু মা দুর্গাকে সৃষ্টি করেছে। মানে ধর্ম কিন্তু বরাবরই কি করছে? মেয়েদের ডমিনেট করছে। ভালো করে ভেবে দেখবে একটু, ঠিক আছে। আমরা ধর্ম করে লাফাচ্ছি, ধর্ম নিয়ে এত যুদ্ধ করছি, কিন্তু ধর্ম যুদ্ধ করে লাভ নেই। সব ধর্মেই একই কথা বলা আছে, ঠিক আছে। তো চলো এইসব বাদ দাও, এইসব মাথায় রেখো না। আমরা চলে আসছি আমাদের পড়াতে, ঠিক আছে। তো চলো, কেউ মানে স্পিরিচুয়ালি আঘাত পেও না বা রিলিজিয়াস দিক দিয়ে আঘাত পেও না। আমি কাউকে আঘাত করছি না বাবা, সব ধর্ম ইকুয়াল, সব গডই ইকুয়াল, সব গডই এক, ঠিক আছে। তো দেখো অ্যাডাম এবং ইভ
কে আমরা পেলাম সেকেন্ড ক্যারেক্টার, যারা হচ্ছে কে গো ফার্স্ট হিউম্যান বিংস। ঠিক আছে, তাহলে ফার্স্ট হিউম্যান বিংস, তাহলে প্রথম ক্যারেক্টার গডে পেলাম, তাহলে সেকেন্ডে পেলাম কি অ্যাডাম ইভ, থার্ডে কাকে পাচ্ছি আমরা স্যাটার্ন বা লুসিফার। দুটো নাম। লুসিফার তার কখন নাম ছিল? যখন স্যাটার্ন স্বর্গে ছিল ভগবানের সাথে, স্যাটার্ন ভগবানেরই লোক, ভগবানের তৈরি করা একটা এঞ্জেল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভগবানের বিরোধিতা করে শয়তানে পরিণত হয় এবং স্যাটার্ন হয়ে যায়। ঠিক আছে, তাহলে তখন আমরা পেলাম কাকে? গডকে পেলাম, অ্যাডাম ইভকে পেলাম এবং স্যাটার্ন এবং লুসিফারকে পেলাম। এ হচ্ছে আমাদের গল্পের অ্যান্টাগনিস্ট, খুব পাওয়ারফুল ক্যারেক্টার। স্যাটার্নের চরিত্র মিল্টন যা তৈরি করেছে দেখবেন, এখন পড়বো দারুণ লাগবে। আমরা একে কি বলবো? একে আমরা বলতে পারি ভিলেন। এই স্যাটার্ন রিপ্রেজেন্ট করবে অলিভার ক্রমওয়েলকে, আর গড রিপ্রেজেন্ট করবে চার্লস দ্য ফার্স্টকে। এটা আমরা দেখবো পরবর্তী ক্ষেত্রে। মানে গড সিম্বলাইজ করবে মোনার্কি সিস্টেম, আর স্যাটার্ন সিম্বলাইজ করবে ডেমোক্রেসি সিস্টেম। পরে এটা আমরা বুঝতে পারবো যখন টেক্সটটা পড়বো, টেক্সটের ক্লাসে আমরা ওগুলো ডিসকাস করবো। তখন স্যাটার্ন পেলাম এবং লুসিফার পেলাম। এই স্যাটার্ন কথাটা একটা হিব্রু ওয়ার্ড। কি ওয়ার্ড গো? হিব্রু। হিব্রু ভাষা তোমরা সবাই জানো। এই হিব্রু ওয়ার্ড হচ্ছে স্যাটার্ন। এই হিব্রুতে স্যাটার্ন মানে হচ্ছে এনিমি। হিব্রুতে স্যাটার্ন মানে হচ্ছে এনিমি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? গডকে পেলাম, অ্যাডাম ইভ পেলাম, আর পেলাম আরেকটা ক্যারেক্টার স্যাটার্ন বা লুসিফার, যে হচ্ছে গল্পের অ্যান্টাগনিস্ট, ভিলেন। এবং হিব্রুতে স্যাটার্ন মানে হচ্ছে এনিমি। তাই স্যাটার্নের মানে হিব্রুতে কি? এনিমি। তাহলে তিনটে ক্যারেক্টার পেলাম। যুদ্ধ কার সাথে কার হচ্ছে? যুদ্ধতে হচ্ছে আমাদের স্যাটার্নের সাথে ভগবানের যুদ্ধ। তাহলে এদের মধ্যে যুদ্ধ চলছে, ভগবান আর স্যাটার্ন, মানে ভগবান আর শয়তানের যুদ্ধ চলছে। তাহলে এই তিনটে ক্যারেক্টার পেলাম। এবারে 4 নম্বর ক্যারেক্টার আমরা কাকে পাবো? 4 নম্বরের ক্যারেক্টার আমরা পাবো স্যাটার্নস ফলোয়ার্স। মানে যারা স্যাটার্নকে ফলো করেছিল, স্যাটার্নকে ফলো করে যারা স্যাটার্নের দলে নাম লিখিয়েছিল এবং ভগবানের সাথে যুদ্ধ করেছিল, তারা হচ্ছে স্যাটার্নের ফলোয়ার্স। তাহলে আমরা 4 নম্বরে পাচ্ছি স্যাটার্নের ফলোয়ার। তাহলে স্যাটার্নের ফলোয়ারদের মধ্যে কাকে কাকে পাবো? আমরা জেনে নিই কিছু নাম। আমরা পাবো বিলজিবাব বলে একটা ক্যারেক্টারকে। বিলজিবাব এও একজন এঞ্জেল, এও স্যাটার্নের ফলোয়ার। সেকেন্ড কাকে পাবো আমরা? মোলোচ নামে একজনকে পাবো। এখান থেকে অনেক সময় অবজেক্টিভ কোয়েশ্চেন আসে যে স্যাটার্নের দুজন ফলোয়ারের নাম লেখো বা দুজন ফলেন এঞ্জেলের নাম লেখো। ঠিক আছে, আমরা পরে আলোচনা করছি সেটাকে নিয়ে। 3 নম্বরে হচ্ছে সোলোমন, 4 নম্বরে হচ্ছে থামুজ, 5 নম্বরে হচ্ছে বেলিয়ল, 6 নম্বরে হচ্ছে অ্যাজাজেল, 7 নম্বরে হচ্ছে মুলসিবার, সরি স্পেলিংটা ভুল হলো একটু, আর আমাদের আর লিখছি না আমরা, আদার্স লিখে দিচ্ছি, আরো অনেকে আছে। ঠিক আছে, আমরা মোটামুটি 7টা ক্যারেক্টার নাম জানি। তাহলে কি কি জানলাম? স্যাটার্নের ফলোয়ার। ফলোয়ার কারা? দেখো বিলজিবাব, মোলোচ, সোলোমন, থামুজ, বেলিয়ল, অ্যাজাজেল, মুলসিবার এটসেট্রা, আরো অনেক আছে। ঠিক আছে, তো এরা সবাই হচ্ছে ফলেন অ্যাঞ্জেলস। এদেরকে কি বলা হচ্ছে? ফলেন অ্যাঞ্জেলস। স্যাটার্ন নিজেও কিন্তু একজন ফলেন এঞ্জেল। কেন এদেরকে ফলেন এঞ্জেল বলা হচ্ছে? দেখো বেসিক্যালি এরা সবাই স্বর্গে থাকতো। এরা সবাই কোথায় থাকতো? স্বর্গে থাকতো। কিন্তু এরা ভগবানের বিরুদ্ধে গেছিল, ভগবানের বিরুদ্ধে গিয়ে লড়াই করেছিল, ভগবানকে স্বর্গ থেকে তাড়ানোর চেষ্টা করেছিল। কারা? এরা। এবং এরা স্বর্গ দখল করার চেষ্টা করেছিল, কিন্তু এরা ভগবানের সাথে যুদ্ধে হেরে যায়। হেরে যাওয়ার ফলে এদের স্বর্গ থেকে পতন ঘটে। পতন মানে কি? ফলন। ফলেন মানে কি? পড়ে যাওয়া। দ্যাটস ওয়াই এদেরকে সবাইকে কি বলা হয় গো? ফলেন এঞ্জেলস বলা হয়। এবং এদের লিডারের নাম হচ্ছে কি? স্যাটার্ন। স্যাটার্ন মানে হচ্ছে এনিমি। স্যাটার্ন মিন্স ইন হিব্রু কি? এনিমি।
তাহলে স্যাটান বা লুসিফার সেও একজন এঞ্জেল, সেও ভগবানের সাথেই ছিল, সেও স্বর্গে ছিল, বাট ভগবানের সাথে যুদ্ধ করার জন্য তার কিন্তু পতন ঘটে। তাহলে দেখো আজকে মোটামুটি আমরা ক্লাসটা এখানেই শেষ করব। তাহলে বেসিক্যালি আজকে আমরা কি কি জানলাম, আজকে দেখো আমরা প্যারাডাইস লস্টের টোটাল ইন্ট্রোডাকশন জানলাম। আমরা কি জানলাম? মিল্টনের জন্ম মৃত্যু জানলাম, মিল্টন কোন পিরিয়ডে বিলং করছে সেটা জানলাম, পিরিয়ডটার কি কি বৈশিষ্ট্য সেটা জানলাম, কেন পিরিয়ডটাকে ওই পিরিয়ড বলা হয় সেটা জানলাম। তারপর কি জানলাম? প্যারাডাইস লস্টের সম্পর্কে জানলাম, পাবলিকেশন ডেট, রিটেন ডেট, কোন ক্যাটাগরিতে পড়ছে, এপিক ক্যাটাগরি, সেই এপিকের বৈশিষ্ট্যগুলো জানলাম। তাছাড়া জানলাম প্যারাডাইস লস্টের স্ট্রাকচারটা কেমন। এরপর আমরা কি জানলাম? এরপর জানলাম আমরা কোন কোন সোর্স থেকে প্যারাডাইস লস্ট মিল্টন লিখেছেন, এবং লাস্ট আমরা জানলাম ক্যারেক্টার্স। তাহলে আজকের ক্লাসটা বেসিক্যালি আমি এখানেই শেষ করছি। আশা করছি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কিছু প্রবলেম থাকে এই ইন্ট্রোডাকশন ক্লাসে, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও। আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের সেই প্রবলেমটা সলভ করার। তাহলে সবাই সেটা আমাকে অবশ্যই জানাবে, আর যদি প্রবলেম না থাকে সেটাও জানিও যে স্যার ক্লিয়ার হয়েছে, ভালো লেগেছে বা খারাপ লেগেছে, সে যাই লাগবে সেটা আমাকে জানিও, অবশ্যই জানিও। তো চলো ক্লাস আজকে এখানেই শেষ করছি, এবং সবাই ভালো থাকবে, সবাই আনন্দে থাকবে, সবাই হ্যাপি থাকবে, সবাই হেলদি থাকবে, সবাই স্যানিটাইজ থাকবে। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।